আচ্ছা, যেহেতু রেকর্ড করতেছি শুরু থেকে একটু ইনস্ট্রাকশন দিয়ে তারপর শুরু করি। আমরা আমাদের যে ফাইলগুলো থাকে সাধারণত প্রত্যেকটা ফাইল আমরা কনভার্ট করতে পারি। যেমন আমাদের এই ফাইলটা আছে ডক্স ফাইল হিসাবে। আমরা যদি চাই এটা পিডিএফ হিসাবে সেভ করব, আমরা ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করে আমরা নির্দিষ্ট লোকেশন সেট করে আমরা সরাসরি পিডিএফ করতে পারি। আমরা পিডিএফ সেভ করলে এই ফাইলটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো আমাদের এই যে পিডিএফ ফাইলটা হলো, এটা দেখতে এমন। এবং আমরা যদি চাই এটা অনলাইনে করব, আমরা ধরে নিলাম এমন একটা কম্পিউটার যেখানে আমাদের এই ওয়ার্ড আছে, কিন্তু ওয়ার্ডটা অনেক ব্যাকডেটেড ভার্সন থাকার ফলে আমরা সেখান থেকে পিডিএফ সরাসরি কনভার্ট করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমরা অনলাইনের মাধ্যমে কনভার্ট করতে পারবো। অনলাইনের মাধ্যমে কনভার্ট করতে গেলে আমরা যদি ডিরেক্টলি ওয়েবসাইটে সার্চ করি যে ওয়ার্ড টু পিডিএফ, তাহলে আমাদের কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। যেমন প্রথমটা আছে স্মল পিডিএফের একটা ওয়েবসাইট, তারপরে আছে আই লাভ পিডিএফের একটা ওয়েবসাইট, এরকম করে কয়েকটা সফটওয়্যার এবং অ্যাডোবের নিজস্ব একটা ওয়েবসাইট আছে। আমরা যদি চাই যে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, তো আমাদের যে সিএস রয়েছে সেই সিএস অনুযায়ী, আমাদের সিএস না সরি সিবিএলএম অনুযায়ী যদি আমরা দেখি, সিবিএলএম এর মধ্যে আমাদের সিবিএলএমে ইন্টারনেট অ্যাক্সেস অ্যান্ড রিসোর্স, এখানে ফাইল কনভার্সন নিয়ে যে অফলাইন কাজ আমরা সেটা দেখে নিয়েছি অলরেডি। এছাড়া অনলাইন কিছু টুলস আছে, যে টুলসের মধ্যে এখানে 3টা লিঙ্ক অলরেডি দেওয়া আছে, আই লাভ পিডিএফ, পিডিএফ টু গো, পিডিএফ টু ডকুমেন্ট। আমরা সরাসরি ওয়েবসাইট কপি করে নিয়ে যদি আমরা আমাদের ব্রাউজারে পেস্ট করি, সেক্ষেত্রেও আমরা এই ওয়েবসাইটটাকে দেখতে পাবো। এখানে ওয়ার্ড টু পিডিএফ সিলেক্ট করতে পারবো এবং ওয়ার্ড টু পিডিএফ সিলেক্ট করে এখানে সিলেক্ট ওয়ার্ড ফাইল, আমরা যে ওয়ার্ড ফাইলটাকে কনভার্ট করতে চাই সেই কনভার্ট করার জন্য যে ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। আমরা জাস্ট সিলেক্ট করলাম এবং আমার ফাইলটা আছে ডেস্কটপে এই বাংলা নামের যে ফাইলটা, এটা আমরা কনভার্ট করব। জাস্ট ওপেন ক্লিক করলাম এবং এর পাশে এমন দেখানো হলে কনভার্ট টু পিডিএফ, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার ফাইলটি ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট হবে এবং আমরা ডাউনলোড করতে পারবো। আমরা ডাউনলোড ক্লিক করে আমাদের ডাউনলোড হয়ে যাবে। আমার ফাইলটা ডাউনলোড হয়েছে এবং এই ফাইলটা, এই যে বাংলা.pdf, এই ফাইলটা দেখতে পাচ্ছি। এটা যদি ওপেন করি তাহলে দেখব আমাদের ওই ফাইলটাই পিডিএফ হয়ে গেল। আমরা প্রথম লিঙ্কটা দেখলাম, আমরা যদি চাই দ্বিতীয় লিঙ্কটা এর মাধ্যমে আমরা করব। দ্বিতীয় লিঙ্কটাও আমাদের সেম একই রকমভাবে www.pdf2go.com, আমরা এই ওয়েবসাইটটা লিখে এখানে চলে যাই www.pdf2go.com, এবং এখানে এই যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটাও আগের আই লাভ পিডিএফের মতোই সেম একই কাজ এবং একই রকমের। আমরা এটাও ব্যবহার করতে পারবো এবং এখান থেকে শুধু যে পিডিএফ থেকে ডকুমেন্ট বা ডকুমেন্ট থেকে পিডিএফ এমন না, আমরা অনেক ধরনের কনভার্ট করতে পারবো। আমরা যদি একটা ওয়েবসাইটের আই লাভ পিডিএফের হোম পেজে যাই, সেখানে দেখি মার্জ পিডিএফ, স্প্লিট পিডিএফ, কম্প্রেস পিডিএফ, ওয়ার্ড টু ডকুমেন্ট, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, এখানে অনেকগুলো কনভার্সন অপশন আছে। তো আমরা মার্জ পিডিএফটা একটু দেখবো সবাই। মার্জ পিডিএফটা আমরা দেখেছিলাম অলরেডি একবার, আমাদের মনে আছে? আমরা যখন ফাইলে কাজ করেছিলাম, যেমন এই যে জব 1-এর কাজ যখন করেছি, 3টা ফাইল হয়েছিল, তাই না? 3টা ফাইল হয়েছিল, 3টা লেটার। আমাদের যদি এমন হয় যে 3টা লেটারকে একটা লেটারে রূপান্তর করতে হবে, তখন আমরা কিভাবে মানে একটা ফাইলে রূপান্তর করতে হবে এই 3টা লেটারকে। এই 3টা লেটার আমি মার্জ পিডিএফ থেকে, এই মার্জ পিডিএফ থেকে 3টাকে একটা করে নিতে পারবো। আমি জাস্ট মার্জ পিডিএফ ক্লিক করলাম, সিলেক্ট পিডিএফ ফাইল, সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব। আমরা কোথায় কোন ফাইলটা যেন সিলেক্ট করব, জব 1-এর 3টা ফাইল, এই 3টা একসাথে সিলেক্ট করে নিলাম।
একটা কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয় তৃতীয় এভাবে করতে পারবো, চাইলে তিনটা একসাথে এভাবে সিলেক্ট করে নিতে পারবো। তা আমি তিনটা সিলেক্ট করে নিলাম এবং ওপেন ক্লিক করে দিলাম। আমার এখানে তিনটা ফাইল দেখাচ্ছে, 1 2 3 ফাইল। আমি তিনটাকে মিলে মার্জ ক্লিক করলাম, ডাউনলোড মার্জ পিডিএফ এবং ডাউনলোড করে নিলাম। এবার একটু আমরা এই ফাইলটাকে দেখি, এই যে ফাইল 1 মার্জ, ওই তিনটা মিলে মার্জ হয়ে একটা ফাইলে রূপান্তর হয়ে গেল, মানে একটা পিডিএফে রূপান্তর হয়ে গেল। তা আমরা মার্জ পিডিএফটা এখান থেকে ব্যবহার করতে পারবো। এরপরে আমরা আর একটা জিনিস একটু দেখব। আমরা তো মার্জ পিডিএফ দেখলাম, এবার আমাদের মার্জ করা যে ফাইল অলরেডি আছে সেটা একটু স্প্লিট করে দেখব। আমরা একটু স্প্লিট করে দেখব। স্প্লিট বলতে বোঝায় আমাদের অনেকগুলো পেজ থাকলে আমরা একটু আমাদের সিএস যেটা, সেই সিএস থেকে একটু স্প্লিট করা শিখব। আমরা মার্জ করলাম, আরও একটু ব্যাক করি, ব্যাক করে হোম পেজে চলে আসলাম। স্প্লিট পিডিএফ এটা একটু শিখব। এটা শেখার আগে আমরা একটু আমাদের যে সিবিএলএম সেটা একটু দেখি। এটাই তো আমাদের সিবিএলএম নাকি? এখানে টোটাল পেজ হচ্ছে 66টা, আমি বর্তমানে আছি 18তম পেজে নাকি? 18তম পেজে না? আমি 18 এবং 19 এই দুইটা পেজকে একটা পিডিএফ করব। আমরা বুঝতে পারছি ব্যাপারটা? এখানে 66টা পেজ আছে, কিন্তু আমি চাচ্ছি 18 এবং 19 শুধু এই দুইটা পেজকেই আমি এখান থেকে বের করে আনবো। আমার এই ফাইলটা 66টা পেজের যে ফাইল এটা তো থাকবেই, কিন্তু 18 এবং 19 সেই দুইটা পেজ আলাদা হয়ে যাবে বা একটা পেজ আলাদা হয়ে যাবে। যদি এমনটা করতে চাই আমরা স্প্লিট পিডিএফটা ব্যবহার করব। স্প্লিট পিডিএফ সিলেক্ট করলাম, সিলেক্ট পিডিএফ ফাইল ক্লিক করলাম। আমি এখান থেকে এবার পিডিএফ ফাইলটাকে সিলেক্ট করে দিব। আমার পিডিএফ ফাইলটা কোথায় আছে? সিবিএলএম এর মধ্যে কম্পিউটার অপারেশন এবং এখানে ইন্টারনেট অ্যাক্সেস রিসোর্স। এখানে কিন্তু দেখা যাচ্ছে পেজ রেঞ্জ 1 2 66। আমি কত নাম্বার চাচ্ছি? 18 নাম্বার। 18 এবং 19 এই দুইটা পেজকেই শুধু আমি চাচ্ছি। এই দুইটা পেজ এখানে কিন্তু দেখাচ্ছে অলরেডি। আমি এই দুইটা পেজ সিলেক্ট করে স্প্লিট পিডিএফ ক্লিক করে দিলাম এবং ডাউনলোড পিডিএফ ক্লিক করলাম, স্টার্ট ডাউনলোড। আমার এই একটা ফাইল ডাউনলোড হলো। এই ফাইলটা 18 এবং 19 নাম্বার পেজ নিয়েই, ওই যে পেজটা আমরা কাজ দেখেছি একটু আগে, শুধুমাত্র ওই দুইটা পেজ এখানে চলে আসছে, আর কোনো কিছু নেই। তো আমরা কি স্প্লিট করতে পারবো? স্প্লিট তো বুঝি, আমরা সেল স্প্লিট করেছি না, সেলকে দুই ভাগ করেছি না, তেমনি পিডিএফ ফাইলকেও স্প্লিট করা যায়, পিডিএফ ফাইলকে ভাগ করা যায়। তো আমরা স্প্লিটটাও দেখে নিলাম। এখানে ফাইল কনভার্সন হিসাবে আমাদের যা যা দেখানো আছে আমরা এটা করে নিলাম। ফাইল কম্প্রেশন, এবার একটু কম্প্রেশন নিয়ে যাব। ফাইল কম্প্রেশন হলো এক বা একাধিক ফাইলের আকার হ্রাস করার প্রক্রিয়া, যাতে সেগুলো স্টোরেজ বা ট্রান্সমিশনের জন্য আরও কম্প্যাক্ট করায় তোলা যায়। কম্প্যাক্ট মানে কি? ছোট, আরও ছোট করে তোলা যায়। যেমন আমার একটা ফোল্ডারেই ধরি, এই কম্পিউটার অপারেশন নামের ফোল্ডারটা টোটাল কত এমবি? একটু রাইট ক্লিক করে প্রপার্টিস থেকে দেখে নেই, 28.1 এমবি এই কম্পিউটার নামের ফোল্ডারটা। এই ফাইলগুলো সব মিলিয়ে হচ্ছে 28 এমবি সব ফাইলগুলো। আমি এই সব ফাইলগুলোকে মিলে রাইট ক্লিক করে উইনরার অ্যাড টু আর্কাইভ ক্লিক করলাম এবং এখানে রার এবং জিপ দুইটা ফাইলেই আমি করতে পারবো, রার করতেও পারবো, জিপ করতেও পারবো। আমি রার ফাইলটাই করে নিলাম। রার ফাইলটাই কম্প্রেশন আরও বেশি করা যায়। এখানে ডিরেক্টরি সাইজ দেওয়া যায়, স্প্লিট ভলিউম বা অনেক কিছু আছে, পাসওয়ার্ড সেট করা যায়। যাই হোক, আমার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট রার ক্লিক করে ওকে ক্লিক করলাম। আমার একটা ফাইল তৈরি হচ্ছে।
এই হচ্ছে সেই ফাইলটা। এই ফাইলটা আমি কাট করে নিয়ে যাই অন্য কোথাও নিলে আপনি ভালো বুঝতে পারবেন সবাই। অন্য কোথাও নিব এবং এই এডুকেশনালের মধ্যে এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই। ফোল্ডারের নাম দিলাম কি, আজকের ডেট কত, 13 জানুয়ারি 2025, এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এইখানে ওই ফাইলটা নিয়ে আসলাম। এই হচ্ছে কম্পিউটার অপারেশন নামের একটা ফোল্ডার, যে ফোল্ডারের সাইজ কত হয়েছে, মানে ফোল্ডার না, একটা ফাইল, রার ফাইল। এই ফাইলের সাইজ কত, 23.3 MB। এই 23.3 MB এইখানে কিন্তু কম্পিউটার অপারেশন নামের ওই ফোল্ডারের ভিতর যত ফাইল ছিল সব আছে। আমরা একটু ডাবল ক্লিক করলেও আমরা দেখতে পাবো কি কি আছে, আমরা ওপেন করতে পারবো উইন্ডারের মধ্যে। ওপেন করলে এমন দেখা যায়। আমরা ওপেন না করে আমরা কম্প্রেসটা দেখলাম, মাত্র যেটা করলাম এটাকে বলে কম্প্রেশন। এই যে ফাইল কম্প্রেশন, কম্প্যাক্ট করে তোলা যায়। আমি ওই আগের ফাইলটা যদি পাঠাতাম, যেমন এই ফাইলগুলো যদি পাঠাতাম আলাদা আলাদাভাবে, কতগুলো ফাইল, এইখানে 4টা, এইখানে আছে 7টা, টোটাল 11টা ফাইল হতো। 11টা ফাইল 11 বার পাঠাতে হতো না? আর এই ফাইলটা তৈরি করেছি, একটা ফাইল হয়ে গেছে, একবার পাঠালেই হয়ে যাবে। আমার এটা কি কম্প্যাক্ট হলো না, ছোট হয়ে গেল না? তো এইটি হচ্ছে ফাইল কম্প্রেশন। এটি আরও সংক্ষিপ্তভাবে ডেটা এনকোডিং করে, যা পরে মূল কন্টেন্টকে পুনরায় ফিরে পেতে ডিকোড করতে হয়। মানে ওই ফাইলের ভিতরে 7টা ফাইল ছিল, সেই ফাইলগুলোকে এনকোডিং করা হয়েছে, এনকোডিং করে ছোট করা হয়েছে, এবং পরবর্তীতে ওই ফাইল পেতে গেলে ডিকোড করতে হবে। তো বলা যায় আমরা কি এনকোডিং করে ফেলেছি, এনকোডিং করে ফেলেছি, আমরা ডিকোড করব একটু পরে। এর জন্য কিছু কম্প্রেশন টুল আছে, একটা হচ্ছে উইনজিপ, উইন্ডার, 7zip, এই তিনটে অন্যতম। এর মধ্যে আমরা কোনটা ব্যবহার করেছি, উইনরার ব্যবহার করেছি। এবং ফাইল কম্প্রেশন করার পদ্ধতি, এই যে কম্প্রেস টু জিপ ফাইল, ওই যেভাবে দেখানো আছে সফটওয়্যার মাধ্যমে ফাইল কম্প্রেশন উইনজিপের মাধ্যমে করা যায়। সেই ব্যাস উইনজিপ 7zip এর মাধ্যমে করা যায়। তো ফাইল কম্প্রেশন করে ফেলেছি। এরপর দেখব এক্সট্রাকশন। ফাইল এক্সট্রাকশন শব্দটি দ্বারা ফাইল কন্টেন্টকে এক্সট্রাক্ট বা আনপ্যাক করাকে বোঝায়। আনপ্যাক বলতে আমাদের ওই যে ফাইলটা আছে, ওই ফাইলটা আমরা, এই ফাইলটা এটা প্যাক করা অবস্থায় আছে, এটা হচ্ছে আমাদের প্রপার্টিসে গিয়ে এটা লোগোটা দেখার দরকার ছিল, এই লোগোটা এবার দেখা যাচ্ছে। এটা লোগো আসেনি বলতে ফাইল লোগো আসতে আর কি দেরি হয়েছে, এই জন্য আমি একটু একদম রিসাইজ করে দিলাম। এই হচ্ছে লোগোটা, বোঝা যাচ্ছে এবার যে একদম চেইন দিয়ে আটকানো, মানে চেইনের মতো করে বেল্ট দিয়ে একদম আটকানো আছে, অনেকগুলো বই একটা ভিতরে আটকানো। তো এইটাই হচ্ছে সেই ফাইল। এটাকে আমরা এবার এক্সট্রাক্ট করব কিভাবে, নির্দিষ্ট ফাইল মাউসের উপর রাইট মানে ডান ক্লিক করতে হবে, তারপর উইন্ডো আসবে, সেখান থেকে এক্সট্রাক্ট অল অপশনে ক্লিক করতে হবে, এবং চিত্রের ন্যায় এক্সট্রাক্ট অপশন এভাবে আসবে। এরপরে এক্সট্রাক্ট করতে এটা আর একটা পদ্ধতিতে চলে আসে, পিডিএফ ডকুমেন্ট জয়েন্ট করার পদ্ধতি। ওই জয়েন্ট বলতে আমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছি, মার্জ। পিডিএফ জয়েন্ট অথবা পিডিএফ মার্জ দুটোই একই কথা। এই যে মার্জ পিডিএফ, ওই ডকুমেন্ট জয়েন্ট আর মার্জ পিডিএফ একই কথা। আমরা মার্জ পিডিএফ কিন্তু অলরেডি দেখে নিয়েছি। এবং স্প্লিট পিডিএফ, এর পরেরটা আছে স্প্লিট পিডিএফ, দেখেন স্প্লিট পিডিএফ এখানে দেখায় নাই। যাই হোক, এক্সট্রাক্ট করব আমরা এবার। এই আমার ফাইল, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল ক্লিক করলেও হবে। আমরা সরাসরি উইন্ডার থেকেও করতে পারি, উইন্ডারের ভিতরেও এক্সট্রাক্ট আছে, এক্সট্রাক্ট টু একটা ফোল্ডার নাম আছে, অথবা ওপেন উইথ উইন্ডার এটাও আছে, এক্সট্রাক্ট হেয়ার আছে। এক্সট্রাক্ট হেয়ার বলতে এখানেই এক্সট্রাক্ট হবে। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলে এখানে সিলেক্টের অনেক অপশন আসবে, এক্সট্রাক্ট টু একটা ফোল্ডারের নাম আছে, এটা ক্লিক করলে ডিরেক্টলি একটা ফোল্ডার হয়ে যাবে, সেইটার ভিতরে এক্সট্রাক্ট হবে। আর যদি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অল ক্লিক করি তাহলেও হবে। তো আমরা এটাই করি, এবং এরকম আসলে এক্সট্রাক্ট ক্লিক করব। এক্সট্রাক্ট ক্লিক করার সাথে সাথে আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। আমি একটু ক্লোজ করে দিই, দেখি এইটা এক্সট্রাক্ট হয়ে এটা হলো। এইটা ছিল আমার ফাইল, এটা হলো। এখানে যা আছে
এইটা কি এখন 28 MB আছে? দেখি একটু একটু, 28 MB আছে না? আমার ফাইলটা ছিল 23 MB, এই ফাইলটা ছিল 23 MB, এটাই এক্সট্রাক্ট করার ফলে এটা 28 MB হয়ে গেছে। তো আমরা কি করেছি একটু আগে, এর আগে করেছি এনকোডিং, এখন করেছি ডিকোড। আমরা নতুন দুইটা শব্দের সাথে পরিচিত হলাম, এনকোডিং এবং ডিকোড। আমরা কি বুঝবো এনকোডিং কি ডিকোড কি? বুঝবো না? তা আমার এটা দেখা শেষ, আমি ডিলিট করে দেই, কি বলেন? এরপরে দেখি মার্জ করা ফাইল, ওটা দেখেছি। এখানে কিছু প্রশ্ন আছে, ফাইল ফরম্যাট বলতে কি বুঝো, ডকুমেন্ট স্ক্যান কেন করা হয়, ফাইল কনভার্সন বলতে কি বুঝো, ফাইল কম্প্রেশন কি। এই প্রত্যেকটার উত্তর আপনারা নিজেরা তৈরি করবেন, আপনারা যেটা পারবেন সেটাই লিখবেন। আমি শুধু জানতে চাই আপনারা কে কি তৈরি করবেন। এরপরে ডকুমেন্ট পিডিএফ করার অনলাইন টুলের নাম কি? এই যে আই লাভ পিডিএফ, W2Go, তারপর হচ্ছে ওখানে অনলাইনে সার্চ দিলে আপনি যেমন মানে অনেক ওয়েবসাইট পাবেন, যে কোনোটা দিতে পারেন, স্মল পিডিএফ, আই লাভ পিডিএফ, যেটা মন চায় দিতে পারেন। এখানে লেখা আছে ফাইল ফরম্যাট বলতে ফাইলের ডেটা স্ট্রাকচার বা অর্গানাইজকে বোঝায়। এরপরে ফিজিক্যাল ডকুমেন্টকে ডিজিটাল ডকুমেন্টে রূপান্তর করাই হচ্ছে ডকুমেন্ট স্ক্যানার। ফাইল কনভার্সন হলো ফাইল ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা। কম্প্রেশন কি? একাধিক ফাইলের আকার হ্রাস করার যাতে যেগুলো স্টোরেজ বা ট্রান্সমিশন আরও কম্প্যাক্ট করা তোলা যায়, এবং এটি এর সংক্ষিপ্তভাবে ডেটা এনকোডিং করে, যা পরে মূল কন্টেন্টকে পুনরুদ্ধার করে ডিকোড করতে হয়। ডকুমেন্টের নাম আই লাভ পিডিএফ দিয়ে দিছে, শুধু একটাই দিয়ে দিছে। এরপরে পরের পার্টে আমরা একটু আসবো। এটার পরে কি কি বলছে, এটার অ্যাক্সেস করতে পারবে শিখনফল, মাইক্রোসফট মানে কিছু ব্রাউজার সেটিংস, সার্চ ইঞ্জিন, এগুলো আমাদের প্রয়োজন হবে না। ইনফরমেশন শিট, এটা ইনফরমেশন শিট পড়ে নিয়ে এবার কি করতে পারবো, একটি ইন্টারনেট ব্রাউজার নির্বাচন এবং ইনস্টল করতে পারবে, সাবলীল অপারেশনের জন্য ব্রাউজার সেটিং সম্পাদন করতে পারবে, সার্চ ইঞ্জিন ব্যবহার ও রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, লোকাল স্টোরেজে রিসোর্সগুলো সংরক্ষণ করতে পারবে। তো সবাই ইন্টারনেট ব্রাউজার ইনস্টল করতে তো পারেন না মনে হয়। ইন্টারনেট ব্রাউজার বা ওয়েবসাইট নামে পরিচিত এই সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ব্যবহারকারী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর অ্যাক্সেস ও নেভিগেট করতে পারে। তো এখানে কয়েকটা ব্রাউজার সম্পর্কে নাম আছে, মাইক্রোসফট ইডিজি, এরপরে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি। তো যেটাই হোক, এটা ইনস্টল করার প্রক্রিয়াটা আমরা একটু সংক্ষেপে বলে দিই। আমরা এইখানে যদি লিখি গুগল ক্রোম, অলরেডি গুগল ক্রোমে আছি, গুগল ক্রোম ডাউনলোড, এইটা ক্লিক করলেই এখানে এক ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে ডাউনলোড গুগল ক্রোম ক্লিক করলেই একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটাকে ওপেন করলেই এই ফায়ারফক্স মানে গুগল ক্রোম কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এটুকুই কাজ। এই দেখেন এখানে কি বলা হয়েছে, ব্রাউজার ইনস্টল করার পদে প্রথম ব্রাউজার গুগল ক্রোমে ওয়েবসাইটে যেতে হবে, গেলাম, এরপরে ডাউনলোড অপশন ক্লিক করতে হবে, করলাম, এরপরে চিত্রের ফাইলটি ডাউনলোড হবে। এই পর্যন্ত তো আমি গিয়ে দেখাইছি। এরপর ওপেন করলে এরকম আসবে। অলরেডি আমার গুগল ক্রোম ইনস্টল করা আছে বিধায় আমি আবার ইনস্টল করিনি। এরপর ডাউনলোড শেষ হলে উক্ত ফাইলটি ডাবল ক্লিক করতে হবে এবং সেভ ফাইল অপশন ক্লিক করতে হবে। এরপর ব্রাউজার ইনস্টল হতে শুরু করবে। এরপরে ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য এই ব্রাউজারের ব্যাকগ্রাউন্ড সেট করা যায় এবং ব্রাউজারটি ব্যবহারের উপযুক্ত হয়ে সেটিংস কি, বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে। এর মধ্যে সিনক্রোনাইজেশন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, অটোফিল, অ্যাপিয়ারেন্স, ল্যাঙ্গুয়েজ, ডাউনলোড, অ্যাক্সেসিবিলিটি, কুকিজ ও হিস্টোরি ইত্যাদি। এগুলো হচ্ছে সেটিংস। এই সেটিংসগুলো কোথায় পাবো? এই ব্রাউজারে রাইট ক্লিক করে এখান থেকে এই সেটিংস অপশন, এই সেটিংসের ভিতরে কী পাবো? এই অটোফিল অ্যান্ড পাসওয়ার্ড, প্রাইভেসি, সিকিউরিটি, পারফরমেন্স, অ্যাপিয়ারেন্স, সার্চ ইঞ্জিন, এগুলো কি? এগুলোই এখানে বলছে যে
সিঙ্ক্রোনাইজেশন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, অটোফিল, অ্যাপিয়ারেন্স, ল্যাঙ্গুয়েজ, ডাউনলোড, অ্যাক্সেসিবিলিটি, কুকিজ, হিস্টোরি। এখানে আসি, এইখানে এখানেও কিছু সেটিংস আছে, পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল আছে, হিস্টোরি আছে, ডাউনলোড আছে। আমরা ডাউনলোডের ভিতরে যা যা ডাউনলোড করবো সেটা। তারপরে এই পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল, এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার আছে। আর যদি এরপরেও সেটিংসে যাই, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, পারফরমেন্স, অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সের মধ্যে থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। আমাদের কাজ মানে ডিফল্টভাবে একটা ব্রাউজার যখন ইনস্টল হয় তখন যা থাকে আমাদের এটাই এনাফ, এরপরে আর কোনো কাস্টমাইজেশন প্রয়োজন হয় না। এই যে কেমন আছে সবাই দেখতেও পান, যে বাম পাশে সেটিংস ক্লিক করার পর কেমন দেখায়, এটাও কিন্তু দেখা যাচ্ছে। এরপর আসলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হলো একটি সফটওয়্যার সিস্টেম যা ব্যবহারকারী ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধান ও পুনরুদ্ধার করতে সহযোগিতা করে। সার্চ ইঞ্জিনের মধ্যে কী হচ্ছে, গুগল, ইয়াহু, আক্স, এমএসএন, বিং, পিপিলিকা, ডাকডাকগো ও আলটা ভিস্টা ইত্যাদি। এগুলো কি প্রত্যেকটা, এখানে গুগল কত সালে কে তৈরি করেছে এটা একটু জেনে নেবেন। এরপর ইয়াহু কিভাবে তৈরি হয়েছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে কি, ইন্টারনেট ব্রাউজার কি, সার্চ ইঞ্জিন কি, সাফারির কাজ কি। ইন্টারনেট ব্রাউজার হচ্ছে ইন্টারনেটের তথ্য আমরা ব্যবহার করতে পারি যেন, এর জন্য একটা সফটওয়্যার। সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যে কোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য একটা ওয়েবসাইট। সাফারি হচ্ছে একটা ব্রাউজার। সাফারির কাজ কি, ব্রাউজ করা, শেষ। এখানে বিস্তারিত লিখছে কি, সাফারি হলো অ্যাপল ইনকর্পোরেশনের দ্বারা তৈরি একটি ওয়েব ব্রাউজার। এটি প্রথমে 2003 সালে প্রকাশিত হয়েছিল এবং পরে অ্যাপল ডিভাইস যেমন ম্যাক, কম্পিউটার, আইফোন, আইপড ও আইপড টাচের ডিফল্ট ওয়েব ব্রাউজার। তো আমাদের এরপরে শিখনফল 3, যেটা আমাদের এই যে দুইটা দেখেছি অলরেডি, এই দুইটা তেমন কোনো কাজ ছিল না। ইমেইল ব্যবহার ও ম্যানেজ করতে পারবে এই শিখনফল 3-তে। তো আমাদের শিখনফল 3-র কার্যক্রম কই, এখান থেকে শুরু। ইমেইল, ইমেইল হলো কি, একটা ইলেকট্রনিক্স মেইল। আমরা দেশ বিদেশ সহ যে কোনো জায়গায় মুহূর্তের মাঝে কোনো ছবি, লেখা, ডকুমেন্টস, কোনো ফাইল পাঠাতে পারি ইমেইলের মাধ্যমে। মানে চিঠির বিকল্প হিসেবে ইলেকট্রনিক মাধ্যমে খুব দ্রুত পাঠাতে পারি নাকি। ইমেল মূলত দু ধরনের, প্রথমত ফ্রি ইমেল, দ্বিতীয়ত পেইড। বর্তমানে ইমেল আদান প্রদান করার জন্য বিভিন্ন কোম্পানি বিনামূল্যে ও টাকার বিনিময়ে ইমেল সার্ভিস প্রোভাইড করে থাকে। ইমেল প্রদানকারী প্রতিষ্ঠানের সাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে সহজেই ইমেল ব্যবহার করা যায়। কিছু ইমেল সার্ভিস প্রোভাইডারের মধ্যে জিমেইল, ইয়াহু মেইল, আউটলুক, এগুলো হচ্ছে ফ্রি ইমেল। এছাড়া ওয়েব মেইল সার্ভিসের মাধ্যমে আদান প্রদান করতে পারি। জিমেইল, জিমেইল কি, জিমেইল POP3 ও IMAP সুবিধা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং জার্মানিতে বিভিন্ন গুগল মেইল নামেই পরিচিত। মূলত জিমেইল পরীক্ষামূলক সংরক্ষণ চালু হয় 2004 সালের 1 এপ্রিল এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 7 ফেব্রুয়ারি 2007 সালে। ইয়াহু সম্পর্কে একটু বর্ণনা আছে। এটা 1997 সালে শুরু করে এবং 2010 সালের পর্যন্ত ইয়াহু মেইলের 273.1 মিলিয়ন ব্যবহারকারী ছিল। আউটলুক কম্পিউটার মাইক্রোসফট অফিস স্যুটের অংশ। এটি প্রাথমিকভাবে ইমেল ক্লায়েন্টের হিসাবে ব্যবহৃত হয় এবং ক্যালেন্ডার, যোগাযোগ ব্যবস্থাপনা, টাস্ক ম্যানেজার, নোট ইত্যাদি জার্নাল ও ওয়েব ব্রাউজিংয়ের মধ্যে বেশিরভাগ অন্তর্ভুক্ত। ওয়েব মেইল হচ্ছে ইন্টারনেটে অন্যান্য যে মেইল সার্ভিসগুলো রয়েছে সেরকম একটা সার্ভিস। ইমেল অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি, সবাই তৈরি অলরেডি করে নিয়েছেন, তৈরি পদ্ধতি লাগবে না কারোই, সবাই তৈরি করতে পারেন। জিমেল তৈরি করতে পারেন না সবাই? এই যে এখানে কি, এখানে জিমেল তৈরিই দেখাচ্ছে। ব্রাউজারে গিয়ে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে, মাই সেলফ ক্লিক করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, নেক্সট ক্লিক করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, নেক্সট ক্লিক করতে হবে। এই চিত্র দেখলে আমরা বুঝতে পারি, সবাই আমরা পারি। প্রয়োজন মতো একটা ইউজার নেম দিতে হবে, এই ইউজার নেমই হচ্ছে আমাদের মেইল, এবং নেক্সট ক্লিক করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে, রিকভারি মেইল থাকলে দিতে হবে, না হয় স্কিপ ক্লিক করতে হবে, ফোন নাম্বার দিতে হবে এবং ফোন নাম্বার সেন্ড ক্লিক করলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে এবং ইয়েস আই অ্যাম ইন ক্লিক করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে
এবং আই এগ্রি সবার শেষে ক্লিক করে চালু হবে এভাবে, যে এরপর জিমেইল কম্পোজ ও ইনবক্স সম্মিলিত উইন্ডোতে চালু হবে, এই উইন্ডো চালু হবে। এই উইন্ডোটা কেমন দেখতে আমরা একটু দেখি। এই উইন্ডোটা দেখতে ঠিক এরকম, আমরা চালু করার পরে এই উইন্ডোটা পাবো, এটা তো বুঝি সবাই। এই উইন্ডোটা পেলে এরপরে কাজ কি, ইমেল অপারেশন, কম্পোজ। আমরা কি এইখানে সবাই যাইতে পারি? এখানে কি সবাই পারবো? এই যে কম্পোজ, এই কম্পোজ নিয়ে বলা আছে যে কম্পোজ, এটি এই অপশনটি ইমেল পাঠানোর পূর্বে ইমেল কম্পোজ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা এখানে ক্লিক করলেই এখানে লেখালেখির অপশন চলে আসে, আমরা কম্পোজ করতে পারি। কি কি কম্পোজ করব? এরপরে সেন্ড, ইমেল কম্পোজ করার পর ফাইলটি ইমেইলে পাঠানোর জন্য ব্যবহৃত হয়। অ্যাটাচমেন্ট, ইমেইলে কোনো ফাইল অ্যাটাচ করতে এই অপশনটি ব্যবহৃত হয়। অ্যাটাচমেন্ট কই আমরা একটু দেখি। এই কম্পোজ ক্লিক করার পরে এখানে সেন্ড অপশন পাওয়া যায়। কম্পোজ বুঝলাম, সেন্ড বুঝলাম, অ্যাটাচমেন্ট সাইন হয়েছে, এই যে সাইনটা এটা অ্যাটাচড ফাইল। অ্যাটাচড ফাইল ক্লিক করে আমাদের কম্পিউটারের ব্রাউজারে চলে আসবে, আমরা যেটা সিলেক্ট করব সেটা অ্যাটাচ হয়ে যাবে। যদি এটা ক্লিক করি এই ফাইলটা অ্যাটাচড হয়ে গেছে, আমি যা যা লিখব এবং পাঠিয়ে দেবো কাউকে, তার সাথে এই ফাইলটাও চলে যাবে। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। তা আমরা অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবো। অ্যাটাচমেন্ট অ্যাড করে এই রিসিপিয়েন্ট, এখানে একজন মাত্র ব্যক্তির মানে ইমেল দিয়ে সাবজেক্ট লাইনে যা লেখার সেটা লিখে সেন্ড ক্লিক করে দিলে একজন ব্যক্তি মেলটা পাবে, সেটাকে বলা হবে সিঙ্গেল রিসিপিয়েন্ট। এবং এখানে যদি একজন না হয়ে একাধিক ব্যক্তিকে লিখি তাহলে সেটা হবে মাল্টিপল রিসিপিয়েন্ট। তো আমার রিসিপিয়েন্ট বুঝলাম, এখানে রিসিপিয়েন্ট সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে। এই রিসিপিয়েন্টের হ্যাঁ হ্যাঁ যে কোনো কারো, যেমন আপনাদের কারো একজনের মেইল অ্যাড্রেস বলেন। দূরত্ব যে বলবেন তারটাই লিখবো। MENI 053 053@gmail.com, এ হচ্ছে আপনার মেইল। এই মেইলটা সিলেক্ট করলাম। এখন মনে করেন সুব্রত মেইল বলেন, SUBRATABARAL 003@gmail.com, এটা হচ্ছে সুব্রতর মেইল। আমি দুইটা মেইল সিলেক্ট করলাম। এখন আমি যদি সাবজেক্ট লাইনে কিছু লিখি, সাবজেক্ট লাইনে আজকের ক্লাস সম্পর্কে লিখি। ক্লাস কত? 53 ক্লাস নাম্বার 53 স্প্লিট PDF ফাইল, আমি এটা লিখলাম। এইখানে কিছু লিখলেও লিখতে পারি, যদি কিছু লিখি মানে সাবজেক্ট লাইনের পরে বডি টেক্সট, এখানে আমরা ইমেইলের একটু মানে মূল পার্টটা চলে আসে, একটু দেখি। এখানে হচ্ছে অ্যাড্রেস লাইন, রিসিপিয়েন্ট, এটা হচ্ছে সাবজেক্ট লাইন, এটা হচ্ছে বডি টেক্সট। এই বডি টেক্সটটা কিন্তু এই সম্পূর্ণটাই আমি এইটুকুই ধরি, এবং এই নিচের পার্টটুকু এটা আমি কাস্টমাইজ করে এখানে এনেছি। এটা বডির সবশেষে আমার ইনফরমেশনটা চলে যায় এভাবে। তো এইটুকুই হচ্ছে বডি টেক্সট, এটা হচ্ছে সাবজেক্ট লাইন। আমরা মেইল পাঠালে এই সাবজেক্ট লাইনটা তার কাছে যায় সবার আগে, যে কারণে সাবজেক্ট লাইনটা থাকে আমার সম্পূর্ণ মেইলের সামারিটাকে সাবজেক্ট লাইনে আমরা দিয়ে থাকি, এবং এখানে আমাদের অ্যাড্রেস দেই। তো এখন আমি এখানে লিখলাম ক্লাস নাম্বার 53 স্প্লিট PDF ফাইল,
তো পিডিএফ ফাইলটা অ্যাড করব, আমি একটু অ্যাটাচ করি, এখানে ক্লিক করলাম, ফাইল অ্যাটাচ করব। ফাইলটা কি ডাউনলোড করেছিলাম ডকুমেন্টে, এই যে স্প্লিট ফাইলটা 18 এবং 19 নাম্বার পেজ ছিল, এটা স্প্লিট করেছিলাম না, আমি এই ফাইলটাকেও অ্যাটাচ করে দিলাম। এরপরে সাবজেক্ট বডি টেক্সটে লিখে দিলাম প্লিজ রিড দ্য ফাইল, আর কিছু লিখলাম না, এবং সেন্ড ক্লিক করে দিলাম। এটা কি হলো, এই মেসেজটা মানে এই মেলটা আপনাদের দুজনের কাছে চলে গেল। দেখেন চেক করে যে মেলটা ঠিকমতো গেছে কিনা। তো গেল এটা। আমরা এই মেলটা চলে যাওয়ার পরে আমরা কোথায় পাবো, সেন্ড বক্সে। সেন্ড ক্লিক করলে সেন্ড বক্সে এই যে দেখা যাচ্ছে এই মেলটা সেন্ড বক্সে দেখা যাবে, এবং এই মেলটা যাওয়ার পূর্ব পর্যন্ত থাকবে আউটবক্সে। আউটবক্স নামের একটা বক্স আছে এখানে, এবং স্টার্টেড কিছু মেইল আছে, যে মেইলটাকে আমি স্টার্ট ক্লিক করে দিব, মানে আমরা অনেক সময় বই পড়ার সময় কিছু কিছু স্টার মার্ক করে রাখি না, অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা 3 স্টার দিয়ে রাখি না, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তো এভাবে দিয়ে রাখি। তো আমাদের কিছু কিছু মেইল যদি স্টার্ট ক্লিক করে, এই মেইলের পাশে স্টার চিহ্ন আছে, স্টার্ট ক্লিক করে দিলে সেটা স্টার্টেড মার্ক করা যে মেইলগুলো এখানে চলে আসবে। তো আমরা দেখি সিঙ্গেল রিসিপিয়েন্ট বুঝলাম, মাল্টিপল রিসিপিয়েন্ট এটাও বুঝলাম, এই দুইটা আমাদের অলরেডি বোঝা শেষ। সিসি কি, রিসিভারের কাছে ইমেইল পাঠানোর পাশাপাশি এই মেইলটি একই সাথে অন্য আরেকজনকে বা অন্য কাউকে পাঠাতে চাইলে সিসি অপশনটি ব্যবহার করা হয়। বিসিসি কি, রিসিভারের কাছে মেইল পাঠানোর পাশাপাশি এই মেইলটি একই সাথে অন্য কাউকে পাঠাতে, দুটোই একই লেখা, তবে এই ক্ষেত্রে রিসিভার দেখতে পাবে না যে মেইলটি একটা কপি অন্য কাউকে পাঠানো হয়েছে, শুধু পার্থক্য এটুকুই। রিপ্লাই কি, এই অপশনের মাধ্যমে সেন্ডার প্রদত্ত মেইলের উত্তর দেওয়া যায়। ফরওয়ার্ড কি, এই অপশনের মাধ্যমে সেন্ডার প্রদত্ত মেইল অন্য কাউকে ফরওয়ার্ড করা যায়। ডিলিট কি, ডিলিট করা যায়। আমরা একটু দেখি এখানে, এই একটা মেইলটা ওপেন করলাম, মানে এটা তো না, কোনো একটা ব্যক্তির মেইল একটু ওপেন করি, কোনো ব্যক্তির মেইল তো দেখি না। আচ্ছা, এই ব্যক্তির মেইল আছে, এটা একটা। ডিরেক্টলি রিপ্লাই ক্লিক করলে এখানে মেইল লেখার অপশন চলে আসে, আমরা কিছু লিখে সেন্ড করে দিতে পারি, অথবা যদি ফরওয়ার্ড লেখা ক্লিক করি তাহলে এই মেইলটি অন্য কাউকে পাঠাতে পারি। এখানে ইমেইল আমরা প্রিন্ট করতে পারি, এরপরে এইগুলোই ছিল, এই এখন যেটা দেখাচ্ছে এগুলো। আচ্ছা, ইমেইল অ্যাকাউন্ট প্রস্তুত আমরা যদি করতে বলে, আমাদের পরীক্ষা এটা আসবে না, কিন্তু এখানে আছে ইমেইল অ্যাকাউন্ট প্রস্তুত করুন, সময় 20 মিনিট, আমরা পারবো সবাই। এরপরে পরের পার্ট আছে, পরের পার্টে আমরা একটু যাই। ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবো এই মানে এই শিখনফল 4 এর মাধ্যমে। এখানে কি আছে, ভার্চুয়াল প্ল্যাটফর্ম কি, জুম, মিট, বিপ, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, এগুলো। প্ল্যাটফর্ম ফ্যাসিলিটিস কি, মিটিং শিডিউল, গেস্ট ম্যানেজমেন্ট, সেশন রেকর্ডিং, স্ক্রিন শেয়ারিং, মেসেঞ্জিং, ফাইল শেয়ারিং, ক্লাউড স্টোরেজ হিসাবে যা আছে, অনলাইন ফর্ম যা আছে, এটা আমরা দেখেছিলাম ক্লাসের শুরুতেই। তো আমরা সরাসরি চলে আসি আমাদের শিখন কার্যক্রমে। কি কি পারবো এটার পরে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে নির্বাচন ও লগ ইন করতে পারবো,
প্ল্যাটফর্ম ফ্যাসিলিটি ব্যবহার করে ভার্চুয়াল মিটিং করতে পারবো, ক্লাউড স্টোরেজের মাধ্যমে রিসোর্স শেয়ার করতে পারবো, অনলাইন ফর্ম ব্যবহার করে ডেটা সংগ্রহ করতে পারবো। আচ্ছা, ভার্চুয়াল প্ল্যাটফর্ম দেখেন, ভার্চুয়াল প্ল্যাটফর্ম সাধারণত একটি ডিজিটাল পরিবেশ বা সফটওয়্যার কাঠামোকে বোঝায় যা একটি ফিজিক্যাল বা বাস্তব বিশ্বের সেটিংকে অনুকরণ করে। এটি ব্যবহারকারীরা একে অপরের সাথে সিমুলেটেড পরিবেশের মধ্যে কম্পিউটারে তৈরি করা রিসোর্সের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয়। মানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পরিবেশের সাথে আছে, সবাইকে একসাথে যুক্ত করে এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম। অনলাইন যোগাযোগের জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম হলো একটি ডিজিটাল পরিবেশ বা সফটওয়্যার ফ্রেমওয়ার্ক যা ব্যক্তি বা গোষ্ঠীকে একে অপরের সাথে দূর থেকে যোগাযোগ করতে সক্ষম করে। তো এই প্ল্যাটফর্মগুলি বিভিন্ন ধরনের রিসোর্স সরবরাহ করে এবং বিভিন্ন ধরনের যোগাযোগের সুবিধা দেয়, যেমন টেক্সট ভিত্তিক মেসেঞ্জিং, ভয়েস কল, ভিডিও কনফারেন্সিং এবং ফাইল শেয়ারিং। সর্বপ্রথম আসছে জুম একটি ভিডিও কনফারেন্সিং এবং অনলাইন কমিউনিকেটেড প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীর বিভিন্ন ভিডিও ও অডিও কল, চ্যাট ও স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে দূর থেকে সংযোগ ও সহযোগিতা করতে দেয়। এটি ব্যক্তি, ব্যবসা ও সমস্ত আকারের সংস্থাগুলির জন্য বিস্তৃত বৈশিষ্ট্য ও ক্ষমতা প্রদান করে। কী করে ভিডিও কনফারেন্সিং করা যায়, মিটিং ম্যানেজমেন্ট করা যায়, স্ক্রিন শেয়ারিং ও কোলাবোরেশন, রেকর্ডিং ও ট্রান্সক্রিপশন, চ্যাট ও ফাইল শেয়ারিং, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার, ওয়েবিনার ও ইভেন্ট ইত্যাদি কাজ করা যায়। গুগল মিট সেম একই কাজ। বিপ এটাও একই রকমের। হোয়াটসঅ্যাপ তো আমরা জানি সবাই, উইচ্যাটও হোয়াটসঅ্যাপের মতো। এবং প্ল্যাটফর্ম ফ্যাসিলিটি কি, মিটিং শিডিউল, বৈশিষ্ট্য, ব্যবহারকারী তারিখ, সময়কাল ও অন্যান্য বিশদ বিবরণ উল্লেখ করে আগামী মিটিং নির্ধারণ করে সংগঠিত করতে দেয়। এখানে রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন কিছু আছে, এর মধ্যে কি আছে, টিম ভিউয়ার, অ্যানিডেক্স এবং দুইটাই বলা আছে এখানে। রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে রিমোট অ্যাক্সেস, স্ক্রিন শেয়ারিং ও কন্ট্রোল, ফাইল ট্রান্সফার ও ক্লিপবোর্ড শেয়ারিং, মাল্টি মনিটর সাপোর্ট ইত্যাদি কাজ করা যায়। এরপরে অ্যানিডেক্স, ক্লাউড স্টোরেজ। অ্যানিডেক্স ওই টিম ভিউয়ারের মতোই। ক্লাউড স্টোরেজ কি, ক্লাউড স্টোরেজ বলতে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা দূরবর্তী সার্ভারে ডেটা ও ফাইল সংরক্ষণের একটি পদ্ধতি বোঝায়। কম্পিউটার, হার্ড ড্রাইভ বা অন্যান্য ফিজিক্যাল স্টোরেজের ডিভাইসে লোকালি ফাইলগুলো সংরক্ষণ করার পরিবর্তে সেগুলো একটি ক্লাউড স্টোরেজের সার্ভিস প্রদানকারী দ্বারা প্রদত্ত দূরবর্তী সার্ভারে সংরক্ষণ করার স্থানকে ক্লাউড স্টোরেজ বোঝায়। ক্লাউড স্টোরেজে যদি কোনো ডাটা থাকে আমরা যে কোনো জায়গায় বসে সেটার অ্যাক্সেস করতে পারি। আমার এই ফাইলটা আপলোড হচ্ছে, টোটাল 2টা 3টা অলরেডি আপলোড হয়ে গেছে, 4টা 8টা, আমার সব ফাইলগুলো আপলোড হয়ে যাবে। এরপরে এই ফাইলটার অ্যাক্সেস আমি এই কম্পিউটারে গিয়েও আমি নিতে পারবো। আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই ফাইলের অ্যাক্সেস আমি নিতে পারবো। আচ্ছা, ওটা মেইলে দিতে পারেন, ওটা হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এখন এটা তো গেল, এই অলরেডি এই ফাইলটা কিন্তু আমার নেটে আছে, ইন্টারনেটে আছে, এটা তো একটা গেল ওয়ে। এরপরে আমরা একটু হোয়াটসঅ্যাপে দেখি। এই হোয়াটসঅ্যাপ আমরা সবাই ব্যবহার করি। হোয়াটসঅ্যাপে যদি আমরা চাই ফাইল আপলোড করব, ফাইল পাঠাবো কাউকে, যেমন ধরেন এই ব্যাচ টু আপনারা, তাই না? এখানে এই প্লাস সাইনে ক্লিক করলে অনেক অপশন চলে আসে, ফটোস অ্যান্ড ভিডিও, ডকুমেন্ট, ক্যামেরা, কন্ট্যাক্ট, পোল। এখান থেকে ডকুমেন্টে সিলেক্ট করে দিলাম। ডকুমেন্ট সিলেক্ট করে আমি এডুকেশনে গেলাম, এমআলিতে গেলাম, এটা যে গেলাম না, আমি সরাসরি গেলাম ডাউনলোড করা ওই পেজ দুটোয়, এই পেজ দুটো, এটা সিলেক্ট করে ওপেন ক্লিক করে দিলাম এবং এখানে সেন্ড ক্লিক করে দিলাম। দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে একটা ফাইল অলরেডি পেয়ে গেছেন। তো এই যেভাবে আমি আপলোড করেছি, এভাবে আপনারাও আপনাদের ফাইল
আমাকে পাঠাতে পারবে। এখন যদি আগে তো অনলাইন করতে হবে আমাদের। কোনটা? এই নিজস্ব ফাইল আমরা যে প্রেজেন্টেশনটাই আপনাকে পাঠাবো, এটা আবার অনলাইন করতে হবে না? না, অনলাইন করবেন কেন, ওইটাই নাহলে পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব? হ্যাঁ, ওইটাই পাঠিয়ে দেবেন। ও আচ্ছা। এখন আপনাদের এটা হতে পারে যে কম্পিউটারে আপনাদের হুম। হোয়াটসঅ্যাপ নেই, এমনটা হতে পারে, কিন্তু কম্পিউটার মেইল তো আছে। তো মেইলের ক্ষেত্রে কিভাবে হবে, আমি যেভাবে মেইল পাঠালাম একটু আগে দেখালাম মেইল পাঠানো, ওভাবে করে মেইল পাঠাবেন। এই যেমন একটু আগে যেভাবে মেইল পাঠালাম, কম্পোজ ক্লিক করবেন, আপনার এইখানে আমার মেইলটা বসাবেন, এখানে সাবজেক্ট লাইনে আপনার নাম লিখবেন এবং অ্যাটাচড ক্লিক করে ওই নির্দিষ্ট ফাইলটাকে সিলেক্ট করে ওপেন ক্লিক করে সেন্ড করে দিবেন। আচ্ছা, আমরা কি ব্রেক নিব? ব্রেকের পরে বাকি অংশ দেখব। আপনাদের অনলাইন পার্টের যে মূল ক্লাস, মূল বিষয়, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। যদিও অনলাইন পার্টের বাকি অংশটা আগামীকালকে করাবো কিনা ভাবছি, কারণ আজকে কমপ্লিট হচ্ছে একটা ক্লাউড স্টোরেজ, এরপরে গুগল ড্রাইভ তো আমরা সবাই জানি। অনলাইন ফর্ম, আমরা অনলাইন ফর্মটা আজকে দেখব না, অনলাইন ফর্মে অনেকটা সময় লাগবে। তো আজকে আমরা জুম দেখব। তো জুম দেখার জন্য আমাদের কম্পিউটারে জুম ইনস্টল করা যদি থাকে তাহলে অনেক ভালো হবে। জুম যদি না থাকে সেক্ষেত্রে আমরা জুম ইনস্টল করার নিয়ে ট্রাই করব, অথবা আমরা অনলাইনেও এটা ব্যবহার করতে পারবো। তো ধরে নিলাম আমার জুম ইনস্টল করা আছে, প্রায়গুলো কম্পিউটারেই জুম ইনস্টল করা আছে অলরেডি। আমরা জুম ওপেন করলাম, এটা অন হয়েছিল না একবার? অন হয়নি, ওটা সমস্যা আছে। আচ্ছা, জুম অন করলাম। জুম অন করার সাথে সাথে আমার স্ক্রিনটা এমন দেখাচ্ছে, আপনাদের স্ক্রিনটা এমন দেখাবে না। আপনাদের স্ক্রিন যেমন দেখাবে আমি তেমন একটু করে নেই, কারণ অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করা আছে। যে অ্যাকাউন্টটা এখানে দেখা যাচ্ছে, আমরা এটাকে সাইন আউট করে দিচ্ছি। এই হচ্ছে আমার জুম, এই আমার জুম। আমার এখানে জুম লগ ইন করলে এই যেভাবে দেখায় আপনাদেরও এমন দেখাবে। আমি এবার একটু ক্লোজ করে দেই, নতুন করে আমরা জুমটাকে ওপেন করি। তো আমরা জুম ওপেন করলে এই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পেজ, জুমের ডিফল্ট পেজ। আমাদের যদি সাইন ইন করার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন থাকে আমরা সরাসরি সাইন ইন করব, যদি না থাকে আমরা সাইন আপ করব। কিন্তু আমরা যদি চাই যে সাইন আপ করব না, সাইন ইন করব না, কিন্তু কোনো একটা মিটিংয়ে আমি জয়েন হব, যদি আমরা সরাসরি কোনো মিটিংয়ে জয়েন হতে চাই, সেই মিটিংয়ের একটা জয়েন আইডি এবং পাসকোড থাকে। আমরা আপনাদের একটা দু একটা জুমে অনলাইনে ক্লাস করিয়েছিলাম, আমরা একটা লিঙ্কে একটু যাই। জুমের লিঙ্ক যেগুলো ছিল তেমন একটা লিঙ্কে একটু যাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মূলত লিঙ্কগুলো দিয়েছিলাম। আচ্ছা, এই দেখেন আমি জুমের লিঙ্কটা দিলে এভাবে লিঙ্কটা দিয়েছিলাম আমি। এখানে সরাসরি একটা লিঙ্ক আছে, এটা ক্লিক করে জয়েন হওয়া যায়। এছাড়া দেখেন একটা মিটিং আইডি আছে, এই হচ্ছে মিটিং আইডি, এসে পাসকোড। আমরা যদি শুধুমাত্র মিটিং আইডি এবং পাসকোড দিয়ে মিটিংয়ে জয়েন হতে চাই আমরা সেটাও হতে পারবো। যদি আমি শুধু এই ইনফরমেশনটুকু থাকে আর কিছু নেই, আমরা চাইলে এইটুকু দিয়েই আমরা মিটিংয়ে জয়েন হতে পারবো। সেক্ষেত্রে জয়েন এ মিটিং ক্লিক করলে আমাদের এই মিটিং আইডি এবং পাসকোড দেওয়ার অপশন থাকবে। এখানে হচ্ছে আমার নাম, আমি যখন মিটিংয়ে জয়েন হব নিজের নামটা লিখে জয়েন ক্লিক করব, মিটিং আইডিটা এখানে দিব। এর পরের পেজে গিয়ে পাসকোডটা চাইবে। তো আমাদের এই পাসকোড বা মিটিং আইডি এসব না, আমরা সরাসরি আগে একটা জুমে
অ্যাকাউন্ট তৈরি করব। তো জুমে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা কোনটা ব্যবহার করব? সিম সাইন আপ। সাইন আপ। সাইন আপ ক্লিক করলে আমাদের যেভাবে আসবে আমরা এখান থেকেও সাইন আপ করতে পারবো সরাসরি মেল দিয়ে, অথবা চাইলে আমরা গুগল থেকেও সাইন আপ করতে পারবো। তো সাইন আপ করতে গেলে আমাদের প্রথমে আসছে বার্থ ইয়ার। আমরা বার্থ ইয়ার দিব, যেমন আমি আমার ক্ষেত্রে বার্থ ইয়ার দিলাম, এরপর ইমেল অ্যাড্রেসটা দিব, এরপর কন্টিনিউ ক্লিক করব। তো এবং ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাবো, তারপর সাইন আপ আমার হয়ে যাবে। তো এটা সাধারণ ব্যাপার, সবাই আমরা পারি। আমরা ফেসবুক ইউজ করতে পারি, আমরা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি, তাহলে এটা আমরা সহজেই সবাই পারবো। তো এটা গেল একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে এই যে অর সাইন আপ উইথ, অর সাইন আপ উইথ, এখানে দেখেন SSO, তারপর অ্যাপেল, গুগল, ফেসবুক, আমরা এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করেও সাইন আপ করতে পারি। তো আমরা সরাসরি যদি গুগল থেকে করি আমাদের আরও সহজ হয়। আমি গুগল সিলেক্ট করে নিলাম। গুগল সিলেক্ট করার পরে আমার ব্রাউজারে চলে আসলো। আমার ব্রাউজারে যে মেইলটা দিয়ে করব সেটাই ওপেন ক্লিক করলাম এবং কন্টিনিউ ক্লিক করে দিলাম, এবং আমার জুমে আবার নিয়ে আসলো। জুমে নিয়ে এসে জুমে সরাসরি আমাকে লগ ইন পেজে নিয়ে গেল। তো এটা সব থেকে সহজ মাধ্যম। আমার কোনো পাসকোড লাগলো না, মানে কোনো পাসওয়ার্ড লাগলো না, কোনো কিছু লাগলো না, শুধু সরাসরি মেইল দিয়ে আমি লগ ইন করে ফেললাম। তো লগ ইন আমি একটু ফুল স্ক্রিন করে নিলাম। লগ ইন করলে আমার এভাবে স্ক্রিনটা দেখাবে। তা আমি এই মুহূর্তে আমার জুমে লগ ইন করা, আমি এই মুহূর্তে কি এটা দিয়ে মিটিংয়ে জয়েন করতে পারবো না? সেক্ষেত্রে জয়েন ক্লিক করলে আমরা মিটিং আইডি এবং ইনফরমেশন দিয়ে আমরা জয়েন হতে পারবো। আমরা জুম লগ ইন করলাম এজন্য যে আমরা মিটিংয়ে জয়েন হওয়ার পাশাপাশি চাইলে আমরা মিটিং করাতেও পারবো। তো মিটিং যারা করায় মূলত আমরা জয়েন হই। যদি এমন হয় যে আপনি মিটিং করাবে সবাই জয়েন হবে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমাদের এটা জানার প্রয়োজন আছে না? তো আমরা এই অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করলাম এজন্য যে আমরা যেন মিটিং তৈরি করতে পারি, আমার লিঙ্কে যেন সবাই জয়েন হয়। যেমন আমি যে লিঙ্কটা দিলাম কিছু সময় আগে দেখালাম, এই যে লিঙ্কটা দিয়েছিলাম, যে লিঙ্কে আপনি ক্লিক করে সরাসরি জয়েন হয়ে গেছেন আপনার ফোন থেকে। আমরা এই লিঙ্কে ক্লিক করলে ফোন না, আমরা কম্পিউটার থেকেও জয়েন হতে পারি। আমরা যে কোনো ডিভাইস থেকে জয়েন হতে পারি। স্ক্রিন শেয়ার স্ক্রিন। তো আমরা এবার একটু নিউ মিটিং যদি ক্লিক করি, সরাসরি আমার একটা মিটিং রুম তৈরি হয়ে যায়। জাস্ট ক্লিক করলাম, আমার ফ্লিপ করে দিছে, উল্টা করে দিচ্ছে আমাকে। এখানে পার্টিসিপেন্ট হিসাবে ইনভাইট যদি করি তাহলে আমার কন্ট্রাক্ট আছে, ইমেইল আছে, আমরা ইমেইলে সরাসরি ইনভাইট করতে পারি। এই যে কপি ইনভাইট লিঙ্ক, কপি ইনভাইটেশন, দুইটা ব্যাপার, একটা লিঙ্ক একটা ইনভাইটেশন, এবং পাসকোডটা পাশে আছে। এটা গেল একটা প্রসেস। এবং কপি ইনভাইট লিঙ্ক, এটা ক্লিক করলেও একটা লিঙ্ক কপি হয়ে যায়, যেটা আমরা এটা লিভ করে দেই, আমি এন্ড করে দিলাম। এই যে লিঙ্কটা, এটা যদি আমি কাউকে দিয়ে দেই, এই যেমন এই ইনভাইটেশন লিঙ্ক হলো, এটা আমি দিচ্ছি না, জাস্ট দেখালাম। এই লিঙ্কে কেউ জয়েন হলে আমার ওই লিঙ্কে জয়েন হতে পারে। মিটিং কি আমার রানিং মিটিং, সেই মিটিংয়ে কেউ জয়েন হবে। তো এটা গেল একটা প্রসেস। আর একটা প্রসেস হলো জয়েন, যেখানে আমরা জয়েন হব। এইখানে জয়েন হব কোথায়? কেউ মিটিং করতেছে, সে লিঙ্ক দিবে, আমি সেখানে জয়েন হব। এই দুইটা ব্যাপার আমরা বুঝলাম। আমরা শিডিউল ব্যাপারটা একটু দেখি। শিডিউল ব্যাপারটা হলো, আমি একটা নির্দিষ্ট সময়ে একটা মিটিং করতে চাচ্ছি, সেই মিটিংয়ের ইনফরমেশন দিয়ে, সেই সময় দিয়ে আমি একটা লিঙ্ক তৈরি করব, যে লিঙ্কটা সবাইকে দিব। তো আমরা বলা যায় এতদিন কোনটার মাধ্যমে করতাম? শিডিউল।
শিডিউল ক্লিক করলাম। শিডিউল ক্লিক করার পরে আমার কাছে এই ইনফরমেশনগুলো আসছে। এখানে আমার আইডি নামটা এই নাম দেয়া ছিল, এই এমআলি টেকনিক্যাল ইনস্টিটিউট, এবং এর পরের এই অংশটা ডিফল্ট নাম। এটা হচ্ছে আমার নামের অংশ, এটা হচ্ছে জুম মিটিং। তো এটা হচ্ছে মূলত টপিক। এটা সম্পূর্ণ বাদ দিয়ে আমরা আমাদের টপিকটাও লিখে দিতে পারবো। তো ধরে নিলাম আমাদের টপিক হচ্ছে এনএসডিএ অ্যাসেসমেন্ট জুম মিটিং। তো আমরা যদি টপিকটা দেখে ফেলি একটা লিঙ্কে, আমরা তখন বুঝতে পারবো যে অ্যাসেসমেন্ট সম্পর্কিত কোনো বিষয় আলোচনা হবে নাকি। এরপরে টাইমটা এখন বাজে হচ্ছে 1টা। আমি টাইমটা 13 তারিখ 1টা 15 মিনিটে দিলাম, 1টা 15 মিনিটে। এবং শেষ করব কয়টায়? আমরা যে কোনো টাইমে আমরা শেষ করতে পারি চাইলে। এখন দেখেন একটা ব্যাপার, এখানে 15 মিনিট পর পর আছে 15, 30, 45, 40, মানে 45 2টা, আবার 15, 30, 45 3টা। এখন যদি আপনাকে বলে যে আপনি 1টা 10 মিনিটে মিটিং শুরু করবেন, আমার এখানে নেই, তো আমরা কি করব? লিখে দিব 1 দিয়ে একটা ক্লোন দিয়ে 10 লিখে এরপরে স্পেস দিয়ে পিএম লিখে দিব, নিচে এখানে চলে আসবে, আমরা ওটা সিলেক্ট করে দিব। তো আমরা লিখে দিতে পারবো না, আমাদের যে টাইম বলুক আমরা টাইমটা এখানে সিলেক্ট করে দিব। 1টা 10 থেকে 1টা 40 মিনিট পর্যন্ত আমরা মিটিং করব। এবং টাইম জোন আমাদের ঢাকা ডিফল্টভাবে আছে। হ্যাঁ, 1টা 10 থেকে 1টা 40 পর্যন্ত। এখন 1টা 40 এর পরে যদি আমার সময় প্রয়োজন হয়, হ্যাঁ, ওরা কি কাইটা দিবে? কাইটা দিবে না যদি আমার এটা ক্লাসের মাঝে আমরা ক্লোজ না করি, আমরা কন্টিনিউ করতে পারবো। চালিয়ে যেতে পারবো। এবং বিশেষ করে আমরা এটার ক্ষেত্রে চালাতে পারবো না, কারণ এই জুমটা হচ্ছে মূলত পেইড ভার্সন, টাকা দিয়ে সফটওয়্যারটা কিনতে হয়। ফ্রি ভার্সনে আমাদের 40 মিনিট ব্যবহার করার সুযোগ দেয়। তো আমরা বলা যায় 1টা 10-এ শুরু হলে 1টা 50-এ আমাদের অটোমেটিক শেষ হয়ে যাবে, কারণ আমাদের এটা পেইড ভার্সন না। এরপরে অ্যাটেন্ডেন্স হিসাবে আপনি যাকে রাখতে চাচ্ছেন আপনি সরাসরি তার মেইলটা এখানে দিতে পারেন, অথবা নাও দিতে পারেন। 1টা মিনিট। আচ্ছা, এখানে আমাদের সেটিংস মোটামুটি এটুকুই। পাসকোডটা আমরা চেঞ্জ করতে পারি, চাইলে এটাও রাখতে পারি। ওয়েটিং রুম সিস্টেম আছে, যদি চাই অন করতে পারবো। ওয়েটিং রুম তো বুঝেন, যদি অন করি তাহলে অনুমতি দেওয়ার পরে সে জয়েন করতে পারবে, আর ওয়েটিং রুম যদি না থাকে তাহলে সরাসরি জয়েন হতে পারবে। ভিডিও অফ করা থাকবে ডিফল্টভাবে পার্টিসিপেন্টদের, এবং কম্পিউটার অডিও এবং ক্যালেন্ডার হিসেবে গুগল ক্যালেন্ডারে এই ডেটটা একটা শিডিউল মিটিং, একটা শিডিউল লিঙ্ক তৈরি করবে। এবং অ্যাডভান্স অপশনে অনেক অপশন আছে, আমাদের এগুলো দরকার নেই। অ্যাডভান্স অপশনে অ্যালো পার্টিসিপেন্ট টু জয়েন এনি টাইম, মিউট পার্টিসিপেন্ট আপন এন্ট্রি, এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশন সম্পর্কে একটু বিস্তারিত বলি। পার্টিসিপেন্ট হিসাবে যে জয়েন করবে সে যে কোনো সময় জয়েন হতে পারবে যদি এটা টিক দিয়ে দেই, আর যদি টিক না দিয়ে দেই তাহলে সে জয়েন করলে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে জয়েন হবে। তারপরে মিউট পার্টিসিপেন্ট বলতে একজন ব্যক্তি জয়েন হওয়ার সময় তার মাইক অটোমেটিক মিউট হয়ে থাকবে। আমাদের মিউট হওয়ার তো প্রয়োজন আছে, কারণ আমরা জয়েন হলে আমরা বুঝি না যে মিউট করা নাকি মিউট করা নেই, আমরা কথা বলতে থাকি। তো মিটিংয়ের মধ্যে কথা বললে কি মিটিংয়ে ব্যাঘাত ঘটে না? আমরা এগুলো চাইলে অন করে দিতে পারি, না করলেও আমাদের সমস্যা নেই। আমরা জাস্ট সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার সাথে সাথে আর গুগল ক্যালেন্ডারের পারমিশন সাধারণত চেয়ে থাকে, পারমিশন না চাইলেও সমস্যা নেই। ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে আমার, এবং একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এটা আমার দরকার নাই, আমরা জুমেই চলে যাই। এই জুমের
এইখানে দেখেন একটা মিটিংয়ের লিঙ্ক, একটা একটা শিডিউল তৈরি হয়েছে। এখানে একটা ক্যালেন্ডার আছে, টোটাল ক্যালেন্ডারটা আমরা যে দিনের মিটিংটা করতাম সেই দিনেই ওই তারিখটা থাকতো, যেহেতু আজকের দিনেই করেছি। আজকে 13 তারিখ কি? হ্যাঁ, 13 বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, এখানে আরেকটু কাজ বাকি আছে, এটা কিভাবে দেখাবো? আচ্ছা, রেকর্ড হচ্ছে। তো এই যে শিডিউলটা দেখা যাচ্ছে, এখানে 3 ডট মেনু বলতে একটা মেনু থাকে, যে 3 ডট মেনুতে ক্লিক করলেই কপি ইনভাইটেশন নামের একটা অপশন পাওয়া যায়, যেটা ক্লিক করলে একটা ইনভাইটেশন কপি হয়ে যায়। আমি হোয়াটসঅ্যাপে কপিটা, যে কপি করে যেটা হলো আমি সেটা দিচ্ছি, জাস্ট দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আগে যেভাবে লিঙ্ক দিতাম সেরকম একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো এই লিঙ্কটা এভাবেই তৈরি করে। এখন মিটিং মনে করেন শুরু, আর 6 মিনিট বাকি। আমাকে 5 মিনিট আগে, মানে আর 1 মিনিট পরেই একটা ওয়ার্নিং দিবে যে মিটিং আছে। এবং এর পাশাপাশি আপনারা যে মেইলটা পেয়েছেন সেখানে টাইম এবং টপিক লেখা আছে। এবং হোস্ট হিসাবে এখানে আমার নাম, হোস্ট হিসাবে হয়তো নামটা থাকে না, এখানে একটা লিঙ্ক আছে, টাইম আছে, এবং আমার এখানে নোটিফিকেশন অলরেডি চলে আসছে। এবং আমি যদি চাই এখন মিটিং শুরু করে দিব, এখনও শুরু করতে পারি। আমি যদি চাই 5 মিনিট পরে শুরু করব, সেটাও পারি। তো মিটিংয়ে যারা যারা জয়েন হবে তার, এবং আমি যদি এখানে জয়েন হই, আমি মিটিং স্টার্ট করি, সবাই মিলে তখন একটা অনলাইন মিটিং করা সম্ভব হবে। তো যেহেতু বিদ্যুৎ চলে গেছে সেহেতু তো কিছু করার নেই, তা না হলে এরকম প্রত্যেকে লিঙ্ক তৈরি করে আমাকে দিতে বলতাম।